গল্পকরণে আপনারা শুনছেন আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর। আজকে তৃতীয় পর্ব। টাপেন্সের ছুঁড়ে দেয়া প্যাকেটটা লুফে নিল টমি। কিছুটা সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সাবধান, টমিকে বলল টাপেন্স। সারা গায়ে আবার মাখিয়ে ফেলো না যেন ওই জিনিস। বিজ্ঞাপনে বলেছে কাউকে তাড়াতে হলে ওই জিনিসের একটুখানি যথেষ্ট। মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করে কি যেন বলল টমি। আলাদা হয়ে গেল টাপেন্সের কাছ থেকে। সনসুসিতে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল সেদিন। অভিযোগ জানালো হলো মিসেস প্যারেন্নার কাছে কিসের যেন গন্ধ পাওয়া যাচ্ছে মিস্টার মিডোসের ঘরে। সবাই জানে মিস্টার মিডোস চুপচাপ প্রকৃতির। অভাব অভিযোগের কথা বলতে গেলে শোনা যায় না তার মুখে, কিন্তু তিনি যখন জোর দিয়ে বলছেন তখন আসলে কিছু একটা হয়েছে তার ঘরে। টমির ঘরে হাজির হলেন মিসেস প্যারেন্না। ইচ্ছার বিরুদ্ধে স্বীকার করলেন আসলে একটা বাজে গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে। সম্ভবত জানালেন তিনি চুলার গ্যাস লাইনের কোথাও কোনো কারণে ছিদ্র হয়ে গেছে। ঝুঁকে পড়ল টমি। গন্ধ শুকছে, একই সঙ্গে এমনভাবে মাথা নাড়ছে যেন মানতে পারছে না মিসেস প্যারেন্নার কথা। বলল, না, আমার মনে হয় না ওটা চুলার গ্যাসের গন্ধ। তাছাড়া গন্ধটা নিচ থেকে আসছে বলেও মনে হয় না। খুব সম্ভব কোনো ইঁদুর মরে পড়ে আছে এই ঘরের কোথাও। চেহারা দেখে যার পণ্যায় অসহায় বলে মনে হচ্ছে মিসেস প্যারেন্নাকে বললেন, মিস্টার মিডোস, স্বীকার করছি যে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে সেটার সঙ্গে মিল আছে মরা ইঁদুরের গন্ধের। তারপরও জোর দিয়ে বলতে চাই সনসুসির কোথাও কোনো ইঁদুর নেই। তবে ইঁদুরের বাচ্চা টাচ্চা যদি হুট করে ঢুকে পড়ে থাকে। না, মানতে পারছি না। আপনার ধারণা ওটা কোনো মরা ধেয়ে ইঁদুরের গন্ধ? আর একটা কথা, এই গন্ধ সমস্যার সমাধান না হলে আমি কিন্তু আর একটা রাতও থাকবো না এই ঘরে। ভালো হয় যদি এই ঘরের বদলে অন্য কোনো ঘর থাকতে দেন আমাকে। অবশ্যই, একেবারে আমার মনের কথাটা বলেছেন মিস্টার মিডোস। তবে মুশকিল হচ্ছে আর একটা মাত্র ঘর খালি আছে। সেটা এই ঘরের মতো এত বড় না। সেখান থেকে সাগরও দেখা যায় না। মিস্টার মিডোস, আপনি যদি কিছু মনে না করেন। আমি কিছু মনে করব না। আমাকে শুধু দয়া করে এই দুর্গন্ধ থেকে বাঁচান। ওকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা ঘরে গেলেন মিসেস প্যারেন্না। এই ঘরের দরজা বলা বাহুল্য মিসেস ব্ল্যানকেনসপ ওরফে টাপেন্সের ঘরের ঠিক উল্টো দিকে। ঘ্যাগ রোগে আক্রান্ত বিয়াট্রিস নামের বোকাটে এক মহিলা কাজ করেন সনসুসিতে। ওকে ডেকে কড়া গলায় মিসেস প্যারেন্না বললেন, যাও, মিস্টার মিডোসের মাল সামান যা আছে সব নিয়ে এসো এই ঘরে রাখো। আর দেখো কোনো লোক পাওয়া যায় কি না। হঠাৎ করে কিসের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে মিস্টার মিডোসের ঘরে তা ভালো মতো দেখতে হবে। দ্বিতীয় ঘটনাটাও ঘটল মিস্টার মিডোসের সঙ্গেই। হঠাৎ করেই জানা গেল হে ফিভার, মানে ধুলার কারণে নাক ও গলার একরকম রোগে আক্রান্ত হয়েছেন তিনি। ঘণ্টাখানেক পর তিনি নিজেই জানালেন সম্ভবত ভুল হয়েছে, আসলে ঠান্ডার লেগেছে তার। একের পর এক হাঁচি দিচ্ছেন তিনি। লাল হয়ে যাওয়া দুই চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু টাপেন্স বাদে আর কেউ জানতে পারল না রেশমের যে রুমাল দিয়ে বারবার নাক চোখ মুছছেন মিস্টার মিডোস, সেটাতে কায়দা করে মাখিয়ে রেখেছেন গোলমরিচের গুঁড়ো। একই সঙ্গে সেটার ভেতরে কায়দা করে লুকিয়ে রেখেছেন খোসা ছড়ানো পেঁয়াজের টুকরো। ক্রমাগত হাঁচি এবং নাকের পানি চোখের পানি সামলাতে না পেরে শেষ পর্যন্ত বিছানায় ঠাঁই নিতে হলো তাকে। মিসেস ব্ল্যানকেনসোপ তার ছেলে ডগলাসের কাছ থেকে একটা চিঠি পেয়েছেন। এতই উত্তেজিত হয়ে পড়েছেন যে তিনি সনসুসের কারো জানতে বাকি নেই ঘটনাটা। চিঠিতে গোপনীয় কিছু নেই জানালেন তিনি, কারণ সেরকম কিছু যদি থাকতো তাহলে ছুটি পাওয়া এক বন্ধুকে নিয়ে ওটা পাঠাতো না ডগলাস। তবে কিছুটা গর্বের সুরে বললেন তিনি, এমন কিছু লিখেছে আমার ছেলে যা পড়ে বুঝতে পারছি যুদ্ধের ব্যাপারে আসলে কত রকম কম জানি আমরা। নাস্তা খেয়ে সোজা নিজের ঘরে চলে এলো টাপেন্স। এনামেল করা বাক্সটা খুলে ওটার ভিতরে রেখে দিল ডগলাসের চিঠিটা। তবে তার আগে চিঠির ভাঁজে ঢুকিয়ে দিল সামান্য কিছু চালের গুঁড়ো। ভালো মতো খেয়াল করলেও চোখে পড়বে না অঠ্রম।
বাক্সটা বন্ধ করলে ঠিকমতো ইচ্ছামতো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভরিয়ে দিচ্ছে ওটার জায়গায় জায়গায়। ঘরের দরজা টেনে দিয়ে বেরিয়ে যাওয়ার আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাশল সে। প্রায় সঙ্গে সঙ্গেই উল্টো দিকের ঘর থেকে শোনা গেল পরপর কয়েকটা কৃত্রিম হাঁচির আওয়াজ। মুচকি হাসল টাপেন্স, সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। ইতিমধ্যে সবাইকে জানিয়েছে একদিনের জন্য লন্ডনে যাচ্ছে সে। ব্যক্তিগত কিছু কাজে দেখা করতে হবে উকিলের সঙ্গে, টুকটাক কেনাকাটাও আছে। হলরুমে যে কজন আছে তাদের সবাইকে বিদায় জানাচ্ছে টাপেন্স। এক কোনায় বসে পত্রিকা পড়ছিলেন মেজর ব্লেচলি। বলা নেই কওয়া নেই, হঠাৎ গালি দিয়ে উঠলেন তিনি। হতবাক হয়ে হলরুমের বাকিরা যখন তাকিয়ে আছে তার দিকে, তখন সাফাই গাওয়ার সুরে বললেন, জার্মানদের কথা বলছি, মেশিন গান নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওরা শরণার্থীদের উপর। একেবারে কি আর বলবো, জানোয়ারের দল। ইস, আমার যদি ক্ষমতা থাকতো না। তার ক্ষমতা থাকলে তিনি কি করতেন তা আর শোনার দরকার মনে করল না টাপেন্স। বাগানে বেরিয়ে এলো। বেটি স্পট খেলছে এক জায়গায়। মেয়েটার কাছে গেল সে, জানতে চাইল ওর কিছু লাগবে কি না। 2 হাত দিয়ে একটা শামুক চেপে ধরেছে বেটি। টাপেন্সের প্রশ্নটা শুনে মুখ তুলে তাকালো। কি লাগবে তোমার বলো তো? আবারও জিজ্ঞেস করল টাপেন্স। উলের বিড়াল, পিকচার বুক, ছবি আঁকার জন্য রং করার চক। জবাবে বেটি ডয়ার জাতীয় কিছু একটা উচ্চারণ করল বেটি। তার মানে বেটির জন্য রং করার চক কিনতে হবে, ভাবল টাপেন্স। হাঁটা ধরল সে। বাগানের শেষ প্রান্তে পৌঁছে গেছে। ড্রাইভওয়েতে নামতে যাবে এমন সময় অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল কার্ল ভন ডেনিমের সঙ্গে। একদিকের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। টাপেন্সকে এগিয়ে যেতে দেখে যেন ধ্যান রাজ্য থেকে ফিরল। আবেগতাড়িত হয়ে আছে চেহারাটা। ইচ্ছে না থাকার পরও কার্লের সামনে থামল টাপেন্স। কি হয়েছে? কি হয়নি সেটা জিজ্ঞেস করুন। কার্লের কর্কশ কণ্ঠ। মানে? অবিচারার নিশ্চয়তা এড়ানোর জন্য নিজের দেশ ছেড়ে পালিয়ে এখানে এসেছি। ইচ্ছে ছিল একটু স্বাধীনভাবে বেঁচে থাকব, কিন্তু ভুলে গিয়েছিলাম যেখানেই যাই না কেন কখনো বদলে ফেলতে পারবো না আমার জার্মান পরিচয়টা। বুঝতে পারছি। না, আসলে কিছুই বুঝতে পারছেন না আপনি। অতিমাত্রায় আবেগাক্রান্ত হয়ে পড়েছেন কার্ল। মনে প্রাণে আমি এখনও একজন জার্মান, অনুভূতিতে আমি এখনও একজন জার্মান। যখন শুনি জার্মানির কোনো শহরের উপর বোমা ফেলা হয়েছে, জার্মানির সৈন্যরা মারা যাচ্ছে, অথবা কোনো জার্মান যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই খারাপ লাগে আমার কাছে। কারণ যারা মারা যাচ্ছে তারা সবাই আমার দেশের মানুষ। একই কারণে ওই মেজর যখন পত্রিকা পড়তে পড়তে গালি দেয় আমাদেরকে, তখন প্রচণ্ড রাগে কাঁপতে থাকি, সহ্য করতে পারি না। আসলেই কাঁপছেন কার্ল। কাঁপতে কাঁপতেই বলল, সব কিছু শেষ করে ফেলতে পারলে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারলে খুশি হতাম। হাত বাড়িয়ে কার্লের একটা হাত ধরল টাপেন্স। বোকার মতো কথা বলল না। তুমি যতই দেশপ্রেমী হও না কেন, তোমাকে মানতে হবে পরিস্থিতি এখন তোমার প্রতিকূলে। আমাকে নজরবন্দি করে ফেললেই বোধহয় সব দিক দিয়ে ভালো হয়। তাহলে তোমার সেই রাসায়নিক কারখানার কি হবে? কথাটা শুনে একটু যেন কমল কার্লের আবেগ। ধন্যবাদ, ঠিকই বলেছেন আপনি। আরও ধৈর্য ধরতে হবে আমাকে। ওকে বিদায় জানিয়ে রাস্তায় নেমে পড়ল টাপেন্স। ভাবছে, কি অদ্ভুত ব্যাপার, সনসুশির যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সে একজন জার্মান। ইচ্ছার বিরুদ্ধে লন্ডনে যেতে হচ্ছে টাপেন্সকে, কিন্তু এটা ওর পরিকল্পনার অংশ। লিয়া হ্যাম্পটনের আশেপাশে কোথাও থাকতে পারত একটা দিন, কিন্তু সেটা উচিত হতো না। কখন কে দেখে ফেলে বলা যায় না। যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছে, সেই তো লন্ডনে না গিয়ে উপায় নেই এখন আর। বুকিং অফিস থেকে রিটার্ন টিকিট কিনে বেরিয়ে আসছে সে। এমন সময় আরেকটু হলে ধাক্কা লেগে গিয়েছিল শিলা পেরেন্নার সঙ্গে। হ্যালো, বলল শিলা। কোথায় যাচ্ছেন? লন্ডন। আপনি? আমি কোথাও যাচ্ছি না, আমি একটা জিনিস নিতে এসেছি। কি জিনিস? একটা পার্সেল, খুব সম্ভব ভুলে ফেলে গিয়েছি। হঠাৎ লন্ডন?
কেন যাচ্ছেন বলল টাপেন্স। ও হ্যাঁ, মনে পড়েছে, তবে আজকের কথাই যে বলেছিলেন তখন বুঝতে পারিনি। আমার পার্সেলটা একটু খুঁজে দেখি, ট্রেন ছাড়ার আগে দেখা করব আপনার সঙ্গে। টাপেন্স ভাবছে সবসময় যেরকম দেখায় তার চেয়ে বেশি প্রাণচঞ্চল মনে হচ্ছে না শিলাকে। বেশিরভাগ সময় মেজাজ খিচড়ে থাকে মেয়েটার, অথচ আজ হাসি খুশি মনে হচ্ছে ওকে। চেহারাটাও গোমরা না, বরং সন্তুষ্টির দৈনন্দিন জীবন নিয়ে টুকটাক কথা বলছে খুশ মেজাজে। ট্রেনটা রওনা দেওয়ার আগ পর্যন্ত কথা বলতেই থাকলো সে। হাত নেড়ে শিলাকে বিদায় জানালো টাপেন্স। চলন্ত ট্রেনের জানালা দিয়ে দেখছে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে ঠায় দাঁড়িয়ে থাকা মেয়েটা। আত্মচিন্তায় ডুবে গেল টাপেন্স। ঠিক সময়ে স্টেশনে শিলার হাজির হওয়াটা কি নিছক কাকতালীয় ঘটনা? যদি ধরে নেওয়া হয় মিসেস প্যারেন্না আসলে নিশ্চিত হতে চাইছিলেন বাচাল মিসেস ব্ল্যানক্লেনসপ আসলেই লন্ডনে গেছেন কিনা, তাহলে কি ভুল হবে? মনে হয় না। কথা ছিল সনসুশির ছাদের নিচে কখনো নিজেদের মধ্যে যোগাযোগ করবে না টমি আর টাপেন্স। তাই হে ফিভার বা ঠান্ডার প্রকোপ একটু কমার পর হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে বাইরে বের হয়েছে মিস্টার মিডোস। তিনি জানেন না কোন ফাঁকে তাকে অনুসরণ করতে শুরু করেছে মিসেস ব্ল্যানক্লেনসপ। বোর্ডিং হাউসের বাইরে পায়ে হাঁটা পথের কয়েক জায়গায় কাঠের সিট বানানো হয়েছে। ওরকম একটাতে নিজের জন্য জায়গা করে নিলেন মিস্টার মিডোস। কিছুক্ষণ পর তার পাশে বসলেন মিসেস ব্ল্যানক্লেনসপ। কোনো খবর আছে? এদিক ওদিক তাকিয়ে জানতে চাইল টাপেন্স। ওর দিকে তাকালো না টমি, শুধু আস্তে আস্তে মাথা ঝাঁকালো। আছে, আমার মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে তাকিয়েছিলাম দরজার ফুটো দিয়ে। শেষ পর্যন্ত ব্যথায় আঁকড়ে গিয়েছিল ঘাড়। ঘাড়ের কথা আপাতত ভুলে যাও, আসল ঘটনা বলো। বিয়েট্রিস না কি যেন নাম, সে ঢুকেছিল তোমার ঘরে। মিসেস প্যারেন্না ঢুকেছিল, বকা দিয়ে ঘর থেকে তাড়ালেন বিয়েট্রিসকে। তারপর নিজে কিছুক্ষণ ছিলেন সেখানে। উলের একটা কুকুর হাতে নিয়ে বেটিও ঢুকেছিল একবার। আর কেউ? হ্যাঁ। কে? কার্ল ভন ডেনিম। চুপ করে আছে টাপেন্স। ধাক্কাটা সামলাতে সময় লাগছে। কিছুক্ষণ পর বলল, কখন? লাঞ্চের সময় ডাইনিং রুম থেকে সবার আগে বের হলো সে, নিজের ঘরে গেল। তারপর হঠাৎ করেই চোরের মতো চুপিসারে বেরিয়ে এলো নিজের ঘর ছেড়ে। প্যাসেজ ধরে এগোতে লাগলো তোমার ঘরের দিকে। এদিক ওদিক তাকিয়ে ঢুকে পড়ল ঘরের ভিতরে। 15 মিনিটের মতো ছিল সে। কিন্তু কেন? তুমি বুঝে নাও কেন। তোমার ঘরে যাওয়ার কোনো দরকার ছিল লোকটার? না। সেখানে 15 মিনিট থাকার দরকার ছিল? না। তারপর যখন করেছে কাজটা তখন আর সন্দেহ থাকে না কোনো না কোনো দুষ্কর্মের সঙ্গে জড়িত আছে সে। আমার মনে হয় লোকটা আসলে একটা শক্তিশালী অভিনেতা। যেদিন লন্ডনে গেল সেদিন কার্লের সঙ্গে যে কথোপকথন হয়েছে তা মনে পড়ে যাচ্ছে টাপেন্সের। লোকটা আসলে দেশপ্রেমিক। জার্মানির পক্ষে গুপ্তচর বৃত্তি করছে একজন শরণার্থীর ছদ্মবেশে। কি যেন বলছিল সে? সব কিছু শেষ করে ফেলতে পারলে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারলে খুশি হতাম। হ্যাঁ, পুরো ইংল্যান্ডকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব ওই লোকটার পক্ষে। আমি দুঃখিত। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল টাপেন্স, আমিও। লোকটাকে ভালো লেগে গিয়েছিল আমার। আমরা যদি জার্মানিতে থাকতাম এখন, তাহলে ইংল্যান্ডের জন্য একই কাজ করতাম। কিছু না বলে মাথা ঝাঁকালো টমি। টাপেন্স বলে চলল, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত মিসেস প্যারেন্না আর তার মেয়ে শিলার সঙ্গে মিলে কাজ করছে কার্ল ভন ডেনিম। ছোট দলটার নেতৃত্বে আছেন খুব সম্ভবত মিসেস প্যারেন্না। কিন্তু তারপর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, রহস্যময় ওই পোলিশ মহিলার ভূমিকা কি? আমার কেন যেন মনে হচ্ছে সব কিছুর সঙ্গে ওই মহিলা কোনো না কোনোভাবে জড়িত। আমাদের পরবর্তী কাজ কি? সুযোগ পাওয়া মাত্র ঘরে ঢুকে পড়তে হবে মিসেস প্যারেন্নার। আমার ধারণা সেখানে কিছু না কিছু পাওয়া যাবেই, এবং সেটাই নতুন পথ দেখিয়ে দেবে আমাদেরকে। এখন থেকে ওই মহিলাকে নজরে রাখতে হবে সব সময়। কোথায় যান, কি করেন, কার সঙ্গে কথা করেন, সব খেয়াল রাখতে হবে। টমি, আলবার্টকে খবর দিয়ে আনলে কেমন হয়?
কিছু বলার আগে কথাটা ভাবল টমি। অনেক বছর আগে একটা হোটেলে পেইজ বয় মানে উর্দি পরা বালক ভৃত্য হিসেবে কাজ করত আলবার্ট। চাকরিটা ছেড়ে দিয়ে সে এক সময় যোগ দেয় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে। টমি তখন যুবক। ওকে অনেক অ্যাডভেঞ্চারের সঙ্গ দিয়েছে আলবার্ট। বছর 6 আগে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছে সে, বিয়ে করে সংসারী হয়েছে। দক্ষিণ লন্ডনে দ্য ডার্ক অ্যান্ড ডগ নামে একটা পাব খুলেছে। আমরা বললে না এসে পারবে না আলবার্ট, বলছে টাপেন্স। স্টেশনের কাছে একটা পাব আছে, দরকার হলে ওখানে কাজ জুটিয়ে নিতে পারবে নিজের জন্য, কিন্তু আসল চোখ রাখবে পেরেন্নাদের উপর, প্রয়োজনে নজরদারি চালাবে অন্য কারো উপরও। কিন্তু মিসেস আলবার্টের কি হবে? বিমান হামলার ভয়ে গত সোমবার বাচ্চাদের নিয়ে ওয়েলসের নিজের মার বাড়িতে চলে গেছেন তিনি। কাজেই মিসেস আলবার্টকে নিয়ে চিন্তার কিছু আছে বলে মনে হয় না আমার। বুদ্ধিটা ভালো। আমাদের দুজনের কেউ যদি হঠাৎ করে ফলো করতে শুরু করে মিসেস প্যারেন্নাকে, তাহলে যে কারো চোখে উদ্ভট লাগবে ব্যাপারটা। কিন্তু আলবার্ট যদি কাজটা করে তাহলে সন্দেহ করবে না কেউ। এবার অন্য একটা কথা, ওই পুলিশ মহিলাকে খুঁজে বের করতে হবে। কেন যেন মনে হচ্ছে পুরো ব্যাপারটার সঙ্গে কোনো না কোনোভাবে যোগসূত্র আছে ওই মহিলাটার। ঠিক, আমার ধারণা অর্ডার বা মেসেজ আদান প্রদানের কাজে ব্যবহার করা হয় মহিলাকে। পরের বার আমরা যেই দিন দেখি না কেন ওকে ফলো করতে হবে, বিস্তারিত জানতে হবে ওর ব্যাপারে। মিসেস প্যারেন্নার ঘরে ঢোকার কথা বললে কার্লের ঘরেও ঢুকবে নাকি? সেখানে ঢুকলে কিছু না কিছু পাওয়া যেতে পারে। লোকটা জানে, যেহেতু সে জার্মান, সেহেতু ওর নাম এমনিতেই আছে পুলিশের সন্দেহের খাতায়। জানে পুলিশ যখন খুশি তখন সার্চ করতে পারে ওর ঘর। কাজে নিজের ঘরের সন্দেহজন্য কিছু রাখার মতো কাঁচা কাজ করবে না সে। মিসেস প্যারেন্নার ঘরে ঢোকাটাও কিন্তু সহজ হবে না। তিনি যখন বাড়িতে থাকেন না, খেয়াল করেছি, শিলা তখন কোনো না কোনো কারণে ঠিকই বাড়ি পাহারা দেয়। ওদিকে পুরো ল্যান্ডিং দাবড়ে বেড়ায় বেটি, আর ওর পেছন পেছন ছুটোছুটি করে মিসেস পট। মিসেস অরুরুক সহজেই বের হতে চান না নিজের রুম ছেড়ে। সেক্ষেত্রে আমার মনে হয় লাঞ্চের সময়টাই সব দিক দিয়ে ভালো। ধরো মাথা ব্যথার কথা বলে নিজের ঘরে চলে গেলাম, না ঠিক হবে না কাজটা, কারণ আমাকে সাহায্য করার কথা বলে আমার পিছু নিতে পারে শিলা। তাহলে কি করা যায়? লাঞ্চের সময় চুপিসারে ঢুকে পড়তে হবে বাড়িতে, কাউকে কিছু না জানিয়ে সোজা চলে যেতে হবে মিসেস প্যারেন্নার ঘরে। পরে কেউ যদি জানতে চায় কোথায় গিয়েছিলাম, মাথা ব্যথার বাহানা দিয়ে বলবো নিজের ঘরে শুয়েছিলাম। তোমার মাথা ব্যথার চেয়ে হে ফিভার কি বেশি ভালো হবে না? ধরো আগামীকাল হঠাৎ করে বেড়ে গেল অসুখটা। না, আমার মনে হয় হে ফিভারের চেয়ে মাথা ব্যথাটাই ভালো। যদি ধরা পড়ে যাই বলতে পারবো অ্যাসপিরিন অথবা ওই জাতীয় কোনো কিছুর খুঁজে গিয়েছিলাম মিসেস প্যারেন্নার ঘরে। কিন্তু তোমার মতো কোনো পুরুষ মানুষকে যদি পাওয়া যায় সেখানে, কি বলবে সবাই? মুখ টিপে হাসল টমি। চরিত্রহীন। হাঁটতে হাঁটতে পোস্ট অফিসে এসে পৌঁছালো টমি। সেখান থেকে ফোন করলো মিস্টার গ্রান্টকে, জানালো শেষ অপারেশনটা সফল হয়েছে। নিশ্চিতভাবে জানা গেছে মিস্টার সি জড়িত আছে। তারপর একটা চিঠি লিখে পোস্ট করলো। প্রাপকের নাম ঠিকানা মিস্টার আলবার্ট ব্যাট, দ্য ডার্ক অ্যান্ড ডগ, গ্ল্যামারগেন স্ট্রিট, কেনিংটন। একটা সাপ্তাহিক পত্রিকা কিনে নিয়ে পড়তে শুরু করলো টমি। হঠাৎ শুনতে পেল ওর নাম ধরে ডাকছে কেউ। কমান্ডার হেডক নিজের গাড়িতে ড্রাইভিং সিটে হেলান দিয়ে বসে আছেন। টমির সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র চেঁচিয়ে বলেন, মেডোস, লিফট লাগবে নাকি? মাথা ঝাঁকিয়ে গাড়িতে উঠে পড়ল টমি। গাড়ি চালাতে চালাতে হেডক বললেন, শুনলাম আপনার নাকি শরীর খারাপ। হে ফিভার। প্রায় প্রতি বছর এই সময় অসুখটা পেয়ে বসেছে আমাকে। আমি কখনো ওই অসুখে ভুগিনি, তবে আমার পরিচিত এক লোক ভুগেছে। প্রতি বছর জুন মাসে এলে এই টানা কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হতো বেচারাকে। কি মনে হয় গল্ফ খেলতে পারবেন? খেলতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। তাহলে আগামীকাল ক্লাবে চলে আসুন। আজ আপনার হাতে কাজ আছে মনে হয়। হ্যাঁ, লোকাল ডিফেন্স ভলান্টিয়ারদের যে দল আছে লিয়া হ্যাম্পসনে,
সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছি। আমাকে কেউ জিজ্ঞেস করলে বলবো, বুদ্ধিটা ভালো। সরকার যদি আমাদের কথা বেমালুম ভুলে যায়, তাহলে আমাদের দেখভাল আমাদের নিজেদেরই করতে হবে। আগামীকাল 6টার সময়, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ওই কথাই থাকলো। সনসুসির দরজার সামনে গাড়ি থামালেন কমান্ডার। সুন্দরী শিলার খবর কি? ভালো। ওর সঙ্গে অবশ্য খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আমার। হা হা করে হেসে উঠলেন হেডক। বাজি ধরে বলতে পারি, আপনি বলতে চাইছেন ইচ্ছে থাকার পরও শিলার সঙ্গে দেখা হয় না আপনার? মেয়েটা সুন্দরী, কিন্তু আচার ব্যবহার ভালো না। আর ওই জার্মান ব্যাটার সঙ্গে ফষ্টি নষ্টি করে মনে হয়। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়লেন। আমাদের ভেতর থেকে দেশপ্রেম কমে যাচ্ছে আস্তে আস্তে। একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমার আপনার মতো বুড়ুম ভামরা দিয়ে আসলে কোনো দরকার নেই ওই মেয়ের। ওর কি বলবো, সোজাসুজি বলতে গেলে মুখ খুব খারাপ করতে হয়। আসলে দরকার যুবকদের। তাই কে ব্রিটিশ আর কে জার্মান তা বাছবিচার না করে হাতের সামনে যাকে পাচ্ছে তার সঙ্গেই। বাকি কথা না বলে চোখ টিপে বুঝিয়ে দিল। আসতে বলুন, আসার সময় কালকে পাশ কাটিয়ে এসেছি আমরা। সে শূন্যে ফেলল কি না তা থোড়াই পরোয়া করি। তাছাড়া আমি চাই এসব শুনুক সে। ওর পাছায় যদি কষে একটা লাথি মারতে পারতাম তাহলে শান্তি পেতাম। দেশপ্রেমের মিষ্টি মিষ্টি কথা বলে, আরে দেশের জন্য তোর যদি এতই দরদ থাকবে তাহলে এখানে কি করছিস তুই? দেশের হয়ে গিয়ে যুদ্ধ করিস না কেন? ফাজলামি, তাই না? সে যুদ্ধ না করায় একদিক দিয়ে ভালো হয়েছে, বলল টমি। ইংল্যান্ডের শত্রুর সংখ্যা অন্তত একজন কমেছে। আবারও হাহা করে হেসে উঠলেন হেডক। শত্রু সংখ্যা যতই কর্মক, কেউ কখনো দখল করতে পারেনি আমাদের দেশ, কোনোদিন পারবেও না। ঈশ্বরকে ধন্যবাদ, খুবই শক্তিশালী নৌবাহিনী আছে আমাদের। গাড়ি থেকে নেমে পড়ল টমি। ক্লাচ বদল করলেন হেডক। একটু ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করলো তার গাড়ি। পাহাড়ি পথ ধরে স্মাগলার্স রেস্টের দিকে এগিয়ে যাচ্ছে এটা। 2:20 আগে সনসুসির দরজায় হাজির হলো টাপেন্স। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এগিয়ে গেল ড্রাইভওয়ের দিকে, কিন্তু সিদ্ধান্ত বদল করে হাজির হলো বাগানে। তারপর এদিক ওদিক তাকিয়ে ড্রয়িং রুমের বড় জানালাটার দিকে যত দ্রুত সম্ভব ঢুকে পড়ল বাড়ির ভেতরে। দূর থেকে ভেসে আসছে আইরিশ স্টুর সুবাস আর প্লেটের সঙ্গে কাঁটা চামচ বাড়ি খাওয়ার আওয়াজ। খেতে খেতে কথা বলছেন বোর্ডাররা, শোনা যাচ্ছে সেও শব্দ। লাঞ্চে ব্যস্ত মিসেস প্যারেন্নার অতিথিরা। ড্রয়িং রুমের দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল টাপেন্স। মার্থা নামের এক মহিলা কাজ করে সনসুসিতে। হল পার হয়ে ডাইনিং রুমের দিকে চলে গেল সে এক সময়। সুযোগ পাওয়া মাত্রই সিঁড়ির উদ্দেশ্যে ছুট লাগালো টাপেন্স। আগেই খুলে ফেলেছে ওর জুতো জোড়া। প্রথমে গিয়ে ঢুকলো নিজের ঘরে। পায়ে গলালো নরম আর কোমল বেডরুম স্লিপার দুটো। তারপর বেরিয়ে এলো ল্যান্ডিংয়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্তর্পণে গিয়ে ঢুকলো মিসেস প্যারেন্নার ঘরে। আস্তে করে লাগিয়ে দিল দরজাটা। অদ্ভুত এক অনুভূতিতে ভুগছে সে। কেন যেন বারবার মনে হচ্ছে উচিত হচ্ছে না কাজটা। মিসেস প্যারেন্না যদি আসলেই শুধু মিসেস প্যারেন্না হয়ে থাকেন, তাহলে ক্ষমার অযোগ্য একটা কাজ করেছে সে। এভাবে লোকজনের ব্যক্তিগত জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা। আজব এক কায়দায় পুরো শরীরটা ঝাঁকুনি দিল টাপেন্স। মনে পড়ে গেল ওর ছোটবেলায় ওভাবে শরীর ঝাঁকাতে দেখেছে এক কুকুরকে। মনে পড়ে গেল যুদ্ধ আর প্রেমে সব জায়েজ। ড্রেসিং টেবিলের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল সে। একটা একটা করে সবগুলো ড্রয়ার খুলল। চট জলদি নজর বোলাচ্ছে ভেতরের জিনিসগুলোর উপর, কিন্তু আহামরি কিছু নেই কোথাও। এগিয়ে গেল লেখার টেবিলটার দিকে। এখানে একটা ড্রয়ার তালা দেয়া। আনমনে মাথা ঝাঁকালো টাপেন্স। যে কাজে পাঠানো হয়েছিল টমিকে, সেটাতে কাজে লাগতে পারে ভেবে টুকটাক কিছু জিনিস দেওয়া হয়েছিল ওকে। আজকের এই অভিযানের কথা ভেবে ওরকম কিছু জিনিস টাপেন্সকে দিয়েছে টমি। তালা খোলার উপযুক্ত একটা টুল বের করলো টাপেন্স। ওটা দিয়ে দুবার মোচড় দিতেই খুলে গেল লেখার টেবিলে সেই তালা দেয়া ড্রয়ার। ভেতরে একটা ক্যাশ বক্স দেখা যাচ্ছে। ওটার ডালা খুলতেই চোখে পড়ল কতগুলো কাগজের নোটের উপর মোট 20 পাউন্ড। এক কোনায় কিছু রৌপ্য মুদ্রাও আছে। বাক্সটার সঙ্গে আছে আরেকটা বাক্স, জুয়েল কেস। এটা খুলল না টাপেন্স।
কিছু কাগজপত্র আছে ড্রয়ারের ভেতর, ওগুলো সাবধানে বের করল টাপেন্স। দ্রুত নজর বুলাচ্ছে, ভালো মতো দেখারও সময় নেই। বন্ধক দেওয়া হয়েছিল অথবা হয়েছে সনসুশি, সে সংক্রান্ত কাগজ আছে, ব্যাংক অ্যাকাউন্টের কিছু হিসেব আছে, আর আছে কয়েকটা চিঠি। অন্য কাগজগুলো রেখে দিয়ে চিঠিগুলো হাতে নিল টাপেন্স। ইতালিতে থাকেন মিসেস পেরেন্নার এক বান্ধবী, দুটো চিঠি তার। দুটো চিঠির বিষয়বস্তু আপাত দৃষ্টিতে গুরুত্বহীন। লন্ডন থেকে সাইমন মার্টিমার নামে এক লোক একটা চিঠি পাঠিয়েছেন। বিষয়বস্তু অনেক পুরনো এবং সম্পূর্ণ ব্যবসায়িক। ভ্রু কুঁচকাল টাপেন্স। এত পুরনো একটা চিঠি এত যত্ন করে রেখে দেওয়ার মানে কি? মিস্টার মার্টিমার কি বিশেষ কেউ? আরেকটা চিঠি শুরুতে ধূসর হয়ে আসা কালিতে লেখা আছে, এই শেষ চিঠি লিখছি তোমাকে প্রিয়তমা এলিন। চিঠি শেষে প্যারকের নামের জায়গায় লেখা প্যাট। প্রেমপত্র? মিসেস প্যারেন নাকি তার জীবনে কোনো এক পর্যায়ে পরকীয়া করেছেন? চিঠিটা পড়তে ইচ্ছে করছে টাপেন্সের, কিন্তু নৈতিকতার বিচারে তা কি করা উচিত হবে? মাথা নাড়ল সে, আগের মতো করে ভাঁজ করে রাখল চিঠিটা। তারপর সবগুলো চিঠি রেখে জায়গা মতো রেখে দিল, লাগিয়ে দিল ড্রয়ার। হঠাৎ চমকে উঠল, ঘরের দরজাটা খুলে যাচ্ছে। ড্রয়ারে তালা লাগানোর সময় নেই আর। ভেতরে ঢুকলেন মিসেস পেরেন্না। খুব সম্ভব কোনো একটা বোতলের খুঁজে এগিয়ে যাচ্ছিলেন তিনি ওয়াশস্ট্যান্ডের দিকে। ঘরের ভিতরে অনাকাঙ্ক্ষিত কারো উপস্থিতি টের পেয়ে চমকে উঠে তাকালেন টাপেন্সের দিকে। ধরা পড়ে গেছে টাপেন্স। লাল হয়ে উঠল ওর দুই গাল, কিন্তু সামনে নিয়ে বলল, ক্ষমা করবেন মিসেস পেরেন্না, আসলে এত মাথা ব্যথা শুরু হয়েছে যে অ্যাসপিরিন খুঁজে আপনার এখানে না এসে পারলাম না। আমার ঘরে খুঁজেছি কিন্তু পাইনি। ভেবেছিলাম আপনি কিছু মনে করবেন না। আমার ঘরে অ্যাসপিরিন আছে জানলেন কিভাবে? ক্ষণে ক্ষণে জিজ্ঞেস করল মিসেস পেরেন্না। একদিন মিস মিন্টনের মাথা ব্যথা হয়েছিল, তখন শুনলাম তাকে অ্যাসপিরিনের কথা বলেছেন আপনি। সেজন্য হুট করে ঢুকে যাবেন আমার ঘরে? নিচে গিয়ে আমাকে বললে কি আমি দিতাম না? অবশ্যই দিতেন, এবং সেটা করা উচিত ছিল আমার, কিন্তু ভাবলাম আপনি লাঞ্চ করছেন, আপনাকে বিরক্ত করাটা ঠিক হবে না। ঝড়ের গতিতে ওয়াশস্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন মিসেস পেরেন্না। অ্যাসপিরিনের বোতলটা নিলেন। কটা লাগবে? 3টা নিল টাপেন্স। ওর পিছু পিছু ওর ঘরে এলেন মিসেস পেরেন্না। যতদূর মনে পড়ে আপনারও কিন্তু একটা অ্যাসপিরিনের বোতল ছিল। জি ছিল, কিন্তু কোথায় যে রেখেছি কিছুই মনে করতে পারছিলাম না। মাঝে মধ্যে বোকার মতো এমন কিছু কাজ করি। দাঁত দেখা গেল মিসেস পেরেন্নার, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে হাসছেন না তিনি। ঠিক আছে, বিকাল পর্যন্ত শুয়ে থাকুন চুপচাপ, চা খাওয়ার সময় হলে ডেকে দেব। ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। চলে যাওয়ার আগে টেনে দিয়ে গেলেন ঘরের দরজা। লম্বা করে দম নিল টাপেন্স। শুয়ে পড়ল বিছানায়, নিতর হয়ে আছে কাঠপুতুলের মতো। সে চায় না যদি কোনো কারণে ফিরে আসেন মিসেস পেরেন্না, তাহলে তার সামনে অপ্রস্তুত অবস্থায় পড়ে যাক সে আবার। তিনি কিছু সন্দেহ করেছেন? না করে থাকলে পিশাচের মতো ওই হাসির মানে কি? একটা ব্যাপার আশ্চর্যজনক মনে হচ্ছে টাপেন্সের কাছে। নিজের ঘরে মিসেস ব্ল্যানকেনসপের উপস্থিতি টের পেয়ে যতটা চমকে ওঠার কথা ছিল মিসেস পেরেন্নার, ততটা চমকাননি তিনি। তার মানে তিনি কি আগে থেকেই সন্দেহ করেছিলেন ওরকম কিছু ঘটবে? লেখার টেবিলে সেই ড্রয়ারের তালা দিতে পারেননি টাপেন্স। ওই খোলা অবস্থায় পাবেন মিসেস পেরেন্না। তারপর টাপেন্সের উপর তার সন্দেহ আরও গাঢ় হবে, নাকি ধরে নেবেন মনের ভুলে তিনি খুলে রেখেছিলেন ড্রয়ারের তালাটা? ব্যারিস্টার ভেতরে কাগজপত্র যেটা যেভাবে ছিল সেটা কি সেভাবে রাখতে পেরেছেন টাপেন্স? একটা ব্যাপারে নিশ্চিত সে, মিসেস পেরেন্না যদি জার্মান এজেন্ট এম হয়ে থাকেন, আজকের ঘটনার পর কাউন্টার এসপিওনাজের ব্যাপারে সন্দিহান হয়ে উঠবেন। তার সেই ক্ষণক্ষণে গলার ব্যাপারটা বাদ দিলে মিসেস ব্ল্যানকেনসপকে নিজের ঘরে আবিষ্কার করে বলতে গেলে স্বাভাবিকই ছিলেন তিনি। বিছানায় উঠে বসল টাপেন্স। একটা কথা মনে পড়ে গেছে। আয়োডিন আর সোডা মিন্টের বোতলের সঙ্গে নিজের অ্যাসপিরিনের বোতলটা একটা প্যাকেটে ভরে লেখার টেবিলের ড্রয়ারে ভিতরের দিকে ঢুকিয়ে রেখেছিলেন সে। যে কয়দিন আছেন সনসুসিতে এই প্যাকেট খোলার প্রয়োজন হয়নি কখনো।
তাহলে ওর কাছে অ্যাসপিরিন আছে জানলেন কি করে মিসেস পেরেন্না? পরদিন লন্ডন গেল মিসেস স্প্রট। বেটিকে দেখে রাখার দায়িত্ব স্বাভাবিকভাবেই পড়ল টাপিন্সের উপর। খেলো, টাপিন্সকে বলল বেটি, লুকোচুরি খেলো। দিন যত যাচ্ছে মেয়েটা তত স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করছে। টাপিন্সের ইচ্ছা ছিল বেটিকে নিয়ে বাইরে ঘুরতে যাবে, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, কাজে বাধ্য হয়ে এখন টাপিন্সের ঘরের ভিতরেই আছে ওরা এখন দুজন। লেখার টেবিলের নিচে ড্রয়ারে নিজের কয়েকটা খেলনা রেখেছে বেটি, ওখানেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বেটির আবদারে রাজি হলো টাপিন্স। কিন্তু ততক্ষণে ইচ্ছা পাল্টে গেছে বেটির। বলল, গল্প পড়ে শোনা আমাকে। কাভার্ডের ভিতর থেকে ছেঁড়া ফাটা একটা বই বের করল টাপিন্স, কিন্তু ওটা দেখা মাত্র বেটি বলে উঠল, না না, বাজে, পচা। আশ্চর্য হয়ে মেয়েটার দিকে তাকালো টাপিন্স, তারপর তাকালো হাতের বইটার দিকে। পিকচার বুকটার নাম গুছি গুছি গান্ডার, রঙিন একটা বই, গল্পের চেয়েও ছবি বেশি। খারাপ, নোংরা। টাপিন্সের হাত থেকে বইটা নিয়ে নিল বেটি, রেখে দিল মেঝেতে। তারপর নিজে টেনে বের করলো আরেকটা বই, পরিষ্কার, সুন্দর। আশ্চর্য না হয়ে পারল না টাপিন্স। আগের পিকচার বুকটা ময়লা হয়ে গেছে, ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। তাই কেউ একজন, সম্ভবত মিসেস স্প্রট, নতুন একটা বই কিনে দিয়েছে বেটিকে। মেয়েটা মনে রেখেছে সেটা। সারাটা সকাল বেটিকে নিয়ে ব্যস্ত থাকতে হলো টাপিন্সকে। দুপুরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল মেয়েটা। তখন মিসেস ওরুরুক নিজের ঘরে ডাকলেন টাপিন্সকে। মিসেস ওরুরুকের ঘরটা যেমন নোংরা তেমন অগোছালো। সারা ঘরে পেপারমিন্টের তীব্র গন্ধ, জায়গায় জায়গায় কেবল ছবি আর ছবি। কোনোটা মিসেস ওরুরুকের নিজের ছেলে মেয়ের, কোনোটা তার নাতিপুতিদের, কোনোটা আবার তার ভাগ্নে ভাতিজা অথবা ভাগ্নি ভাতিজিদের। এত মানুষের ছবি একসঙ্গে দেখে কেমন অস্থির বোধ করতে লাগলো টাপিন্স। কথাটা বলল সে মিসেস ওরুরুককে। আপনার তো খারাপ লাগার কথা না, মন্তব্য করলেন মিসেস ওরুরুক। আপনার ছেলেদের সংখ্যা তো কম না। হ্যাঁ, 2 জন। 2? সঙ্গে সঙ্গে বলে উঠলেন মিসেস ওরুরুক। এর আগে কিন্তু বলেছিলেন আপনার 3 ছেলে। হ্যাঁ, বলেছিলাম। কিছুটা অন্যমনস্ক থাকায় ভুল করে ফেলেছে টাপিন্স, সেজন্য বিরক্ত বোধ করছে নিজের উপর। তবে সেটা যথাসম্ভব চেপে রেখে বলে চলল, কিন্তু 2 জন পিটাপিটি তো, তাই মাঝে মধ্যে নিজের কাছে মনে হয় আমার 2 ছেলে। ও আচ্ছা, বসুন মিসেস ব্ল্যানকেনসপ। আপনাকে দেখে এত অস্থির মনে হচ্ছে কেন? মনে করুন নিজের ঘরেই এসেছেন। ছোটবেলায় পড়া হ্যান্ডেল আর গ্রেটেলের রূপকথার গল্পের কথা মনে পড়ে যাচ্ছে টাপিন্সের। মনে হচ্ছে ওদের মতো যেন কোনো এক ডাইনির আমন্ত্রণ গ্রহণ করেছে সে। এবার বলুন, বললেন মিসেস ওরুরুক। সনসুশি সম্পর্কে আপনার কি ধারণা? হ্যাঁ, ভালোই তো। ভালো না খারাপ তা জানতে চাইছি না, চেয়েছি জানতে এখানে অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন কি না। অদ্ভুত? কই না তো। মিসেস পেরেন্নার ব্যাপারেও না, আমি জানি ভদ্রমহিলার ব্যাপারে আপনার খুব আগ্রহ। আমি দেখেছি তিনি কি করেন না করেন তা খেয়াল করেন আপনি। লাল হয়ে গেল টাপিন্সের 2 গাল। তিনি একজন ইন্টারেস্টিং মানুষ তো? মোটেও না, ভুল বুঝেছেন আপনি। তিনি 8-10 জনের মতো স্বাভাবিক। তাকে ইন্টারেস্টিং বলে মনে হলো কেন আপনার? মিসেস ওরুরুক, যদি কিছু মনে না করেন, আমি বুঝতে পারছি না আপনি আসলে কি বলতে চাইছেন। বলতে চাইছি, সনসুশ্রীর বাসিন্দাদের মধ্যে কোনো একটা ঘাপলা আছে। মিস্টার মিডুসের কথাই ধরুন, লোকটাকে দেখলে ভাবুক বলে মনে হয় আমার, কিন্তু বাজি ধরে বলতে পারি তিনি আসলে তা না। কখনো কখনো মনে হয় তিনি বোকা, কিন্তু কখনো কখনো এমন কিছু কথা বলেন শুনলে কেউ বলতে পারবে না তিনি বোকা। অদ্ভুত না? হ্যাঁ, অন্তত মিস্টার মিডুস একটু অদ্ভুতই বটে। এবং তাকে আপনি একটু, কি বলবো, অন্যরকম দৃষ্টিতে দেখেন। লাল হয়ে গেল টাপিন্সের গাল, কিছু বলল না। সনসুশির অদ্ভুত মানুষদের দলে আরও লোক আছে, মুচকি হেসে বলে চললেন মিসেস ওরুরুক।
কার অথবা কাদের কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। মাথা ঝাঁকালো টাপেন্স। নামটা শুরু হয়েছে এস দিয়ে, বলে দিলেন মিসেস ওরুরুক। আবারও মাথা ঝাঁকালো টাপেন্স, কপট রাগের ভান করে বলল, শিলাকে দেখলে কেমন প্রথাবিরোধী বলে মনে হয় আমার। ওর বোঝা উচিত এখন আর কিশোরী না সে। এবার মাথা ঝাঁকালেন মিসেস ওরুরুক, মিটিমিটি হাসছেন। আপনি হয়তো জানেন না মিস মিন্টনের খ্রিস্টান নাম সোফিয়া। শব্দটা এস শুরু হয়েছে এস দিয়ে। ও, তার মানে মিস মিন্টনের কথা বুঝিয়েছেন আপনি? না, আরেকটু ভাবুন, দেখি বুঝতে পারেন কিনা। উঠে দাঁড়ালো টাপেন্স, এগিয়ে গেল জানালার দিকে। অদ্ভুত সেই অনুভূতিটা আবার ছেঁকে ধরেছে ওকে। ওর মনে হচ্ছে সে যেন বিড়ালের থাবায় আটকে পড়া কোনো এক ইঁদুর। জানালা দিয়ে দেখা যাচ্ছে বাগানটা। বৃষ্টি থেমে গেছে, গাছের ডাল আর পাতা থেকে ফুটায় ফুটায় পানি ঝরছে। হঠাৎ সরচকিত হয়ে উঠল টাপেন্স। বাগানের একদিকে নিতান্ত অবহেলায় জন্মে আছে কিছু ঝোপ। আস্তে আস্তে বিপরীত দুই দিক থেকে সরে যাচ্ছে সেগুলো, সরানো হচ্ছে আসলে। মাঝখানে ফাঁকা জায়গায় দেখা দিল একটা চেহারা, চুরের মতো তাকিয়ে আছে সনসুশ্রীর দিকে। সেই রহস্যময়ী নারী, সেই তথাকথিত পোলিশ মহিলা। যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে মানুষটা, নড়ছে না একটুও। একটা মুহূর্তের জন্য সন্দেহ হলো টাপেন্সের, আসলে কোনো মানুষকে দেখছে কিনা সে ঝোপের আড়ালে। কিন্তু এখনও সনসুশ্রীর দিকে তাকিয়ে আছে ওই রহস্যময়ী চেহারাটা নির্বিকার, আবেগের কোনো বহিঃপ্রকাশ নেই সেখানে। তারপরও নিঃসন্দেহে এমন কিছু একটা আছে সেই চেহারায় যে গায়ে কাটা দিয়ে উঠল টাপেন্সের। টের পেল ভয় লাগছে ওর। ওর মনে হচ্ছে দয়া মায়া মমতা বলে যে কিছু নেই ওর মহিলার ভেতরে। মনে হচ্ছে মহিলা যেন বিপদের নিশ্চল প্রতিমূর্তি। সাধারণ ব্রিটিশ গেস্ট হাউসের জীবনের জন্য সে যেন ভিনদেশি কোনো দুষ্ট আত্মা বা শক্তি। পাই করে ঘুরল টাপেন্স, বিড়বিড় করে কি যেন বলল মিসেস ওরুরুককে, তা নিজেও জানে না ঠিক মতো। শুধু টের পেল ওই ঘর থেকে ঝড়ের গতিতে বের হয়ে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে। কয়েক মুহূর্তের মধ্যে বেরিয়ে এলো সনসুশ্রীর সামনের দরজা দিয়ে। কিছু দূর এগিয়ে হঠাৎ দিক বদল করল, আর ডান দিকে যাচ্ছে গন্তব্য সেই ঝোপ যেখানে দেখেছে পোলিশ মহিলাকে। বৃষ্টি ভেজা ঘাসের উপর ছপছপ আওয়াজ তুলে জায়গা মতো হাজির হলো সে। উদাও হয়ে গেছে রহস্যময়ী। এত জলদি কোথায় গেল সে? এবার বিরক্তি টের পাচ্ছে টাপেন্স। ধীর পায়ে ফিরে যাচ্ছে সনসুশ্রীতে। পুরো ব্যাপারটা কি ওর কল্পনা, নাকি কি করে সম্ভব সেটা? কোনো সন্দেহ নেই, রহস্যময়ীকে ঝোপের আড়ালে দেখেছে সে। চলতে চলতে থমকে দাঁড়ালো টাপেন্স। একগুয়েমি পেয়ে বসেছে ওকে। দিক বদল করে পুরো বাগানটা চক্কর দিল, উকি দিয়ে দিয়ে দেখছে সবগুলো ঝোপ। আড়ালে কেউ আছে কিনা খুঁজছে। ভেজা মাটি, ঘাস আর ডালপালার কারণে কাপড় ভিজে যাচ্ছে ওর, পরোয়া করছে না। কিন্তু কোথাও পাওয়া গেল না ওই রহস্যময়ীকে। সে লুকিয়েছিল কোথাও, সেরকম কোনো চিহ্ন চোখে পড়ল না। ফিরতি পথটা ধরল টাপেন্স। কেন যেন বারবার মনে হচ্ছে ওর কোনো একটা বিপদ ঘনিয়ে আসছে। মনে হচ্ছে অপ্রীতিকর কিছু একটা ঘটতে চলছে অচিরেই, কিন্তু সেটা কি বুঝতে পারছে না। বৃষ্টি থেমে গেছে, মেঘ কেটে গেছে, আবহাওয়া এখন পরিষ্কার। বেটিকে কাপড় পরাচ্ছে মিস মিন্টন। ওকে নিয়ে বাইরে যাবেন তিনি হাঁটতে। যদি পারেন তাহলে শহরে যাওয়ারও ইচ্ছা আছে তার। বেটিকে বলেছে সে যাতে গোসল করার সময় খেলতে পারে সেজন্য প্লাস্টিকের একটা হাঁস কিনে দেবেন ওকে। কথাটা শুনে খুব উত্তেজিত হয়ে উঠেছে বেটি, তিরিং বিরিং করে লাফাচ্ছে। ওকে উলের পুল ওভার পরানোর চেষ্টা করছেন মিস মিন্টন, কিন্তু খুব মুশকিল হয়ে গেছে কাজটা। বেটি বারবার বলছে, হাঁস কিনে দাও, হাঁস কিনে দাও, বেটিকে হাঁস কিনে দাও। যেহেতু কাঁধে বেটির দায়িত্ব নেই, তাই অলস পায়ে হাঁটতে হাঁটতে হলে চলে এলো টাপেন্স। দেখল মার্বেল টেবিলটার উপর নিতান্ত অবহেলায় দুটো ম্যাচকাঠি একটার উপর আরেকটা রাখা আছে। তার মানে আজকের বিকেলটা মিসেস প্যারেন্নাকে অনুসরণ করে কাটাবেন মিস্টার মিডোস। ড্রয়িং রুমে গেল টাপেন্স। সেখানে দেখা হয়ে গেল মিস্টার ও মিসেস কেইলির সঙ্গে। মেজাজ খিচড়ে আছে মিস্টার কেইলির। টাপেন্সকে দেখা মাত্র বললেন, টানা বিশ্রামের জন্য লিয়া হ্যাম্পসনে এসেছিলাম। ভেবেছিলাম শহরটা যেমন নিরিবিলি,
এই বোর্ডিং হাউসটাও ঠিক তেমন, কিন্তু এখন দেখছি সাংঘাতিক ভুল হয়েছে আমার। কেন, কি হয়েছে? যে বাড়িতে বেটির মতো একটা মেয়ে আছে সেখানে অন্য কোনো সমস্যা লাগে নাকি? সকাল হলেই চেঁচাতে শুরু করে সে, সারাটা দিন ছুটাছুটি করে, লাফায়, সিঁড়ি দিয়ে ওঠানামা করে। মিসেস কেইলি বিড়বিড় করে বললেন, ছোট্ট একটা বাচ্চা। অগ্নিদৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন মিস্টার কেইলি, আর তাতে জবান বন্ধ হয়ে গেল ভদ্রমহিলার। ওই মেয়ের মার উচিত মেয়েটাকে সামলে রাখা, বলছেন মিস্টার কেইলি। বুঝলাম না কোনটা উচিত আর কোনটা অনুচিত। তা কি ধরে বেঁধে শিখিয়ে দিতে হয় মানুষকে? মানুষের বুঝজ্ঞান কি এত নিচে নেমে গেছে নাকি? এই বাড়িতে তো আরও লোক আছে নাকি? আমার মতো অসুস্থ লোকও আছে যাদের বিশ্রাম দরকার। টাপেন্স বলল, বেটির মতো বয়সের কোনো বাচ্চাকে চুপ করে রাখাটা সহজ কাজ না। ওর মতো বয়সের কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা আছে। এসব আধুনিক কথা অন্য কারো সামনে বলবেন, আমার সামনে না। বাচ্চাদের যা খুশি তাই করতে দেওয়া উচিত না, স্বভাব নষ্ট হয়ে যায় এতে। কিভাবে চুপচাপ থাকতে হয় তা শেখানো হলে বাচ্চারা কি সেটা করবে না? একটা পুতুল অথবা একটা বই হাতে ধরিয়ে দিলেই তো হয়ে গেল। এখনো 3 হয়নি বেটির বয়স, বলল টাপেন্স। বই দিয়ে কি করবে সে? সে কি করবে জানি না, কিন্তু এর ব্যাপারে কিছু একটা করতে হবে। মিসেস প্যারেনের সঙ্গে কথা বলবো আমি। আজ সকালে বেটি কি করেছে জানেন? 7টা বাজার আগেই গান গাইতে শুরু করেছে। কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি আমার। ভোরের দিকে 2 চোখ লেগে এসেছিল। গানটা কানে যাওয়া মাত্রই ধর্মার করে উঠে বসলাম। যত বেশি সম্ভব ঘুমানোটা খুব দরকার মিস্টার কেইলির জন্য, বললেন মিসেস কেইলি। ডাক্তার সেরকমই বলে দিয়েছেন। মিস্টার কেইলির দিকে তাকালেন টাপেন্স। তাহলে আমার মনে হয় বোর্ডিং হাউসের চেয়ে নার্সিংহোমটা ভালো আপনার জন্য। ছায় ভালো, খেকে উঠলেন মিস্টার কেইলি। অত টাকা খরচ করে কে থাকতে যাবে নার্সিংহোমে? তাছাড়া ওসব জায়গায় পরিবেশও ভালো হয় না বেশিরভাগ ক্ষেত্রে। ওরকম কোনো জায়গায় গেলেই দম আটকে আসতে চায় আমার, অসুস্থ বোধ করতে থাকি। অনেকের সঙ্গে মিলেমিশে থাকতে বলেছেন ডাক্তার, ব্যাখ্যা করলেন মিসেস কেইলি। স্বাভাবিক জীবনযাপন করতে বলেছেন, তাই আসবাবের ঠাসা কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকার চেয়ে বোর্ডিং হাউসে থাকাটাই ভালো মনে করছেন আমার স্বামী। চুপচাপ না থেকে সবার সঙ্গে মিশতে বলা হয়েছে তাকে, গল্পগুজব করতে বলা হয়েছে। গল্পগুজব? টাপেন্স বলল। তাহলে তো ভালোই হলো মিস্টার কেইলি। জার্মানিতে কাটানো দিনগুলোর কথা যদি জানতে চাই আপনার কাছে, নিশ্চয়ই রাগ করবেন না। আপনার অভিজ্ঞতার কথা জানতে পারলে আমি কিছু শিখতে পারব। চাটকারি তাই খুশি হলেন মিস্টার কেইলি। ভকভক করতে শুরু করলেন। ইন্টারেস্টিং। আপনার মতো কারো চোখ ফাঁকি দেওয়ার উপায় আছে নাকি? মিস্টার কেইলির গল্প শুনতে শুনতে মাঝে মধ্যে এইসব মন্তব্য করছে টাপেন্স। মিস্টার কেইলির কথা শুনে বোঝা গেল নাৎসিদের পছন্দ করেন তিনি। কল্পনা করেন ইংল্যান্ড আর জার্মানির মিত্রশক্তি গড়ে উঠব অচিরেই, এবং সেই শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হবে পুরো ইউরোপ। একসময় বেটিকে দেখা গেল এক হাতে প্লাস্টিকের হাঁস নিয়ে ফিরে আসছে। ওর আর এক হাত ধরে আছেন মিস মিন্টন। মেয়েটাকে দেখামাত্র থেমে গেল প্রায় 2 ঘন্টা ধরে চলা মিস্টার কেইলির বকবকানি। আর চোখে মিসেস কেইলির দিকে তাকালো টাপেন্স। অদ্ভুত এক আবেগ খেলা করছে ভদ্রমহিলার চেহারায়। মিসেস কেইলি কি কিছুটা হলেও ঈর্ষান্বিত হয়ে পড়েছেন কারণ তার স্বামী তাকিয়ে আছেন অন্য এক মহিলার দিকে? ঠিক বোঝা গেল না। বিকেলে যখন চা খাচ্ছে অনেকে, তখন লন্ডন থেকে ফিরে এলো মিসেস স্প্রট। বলল, আশা করি সারাটা সময় শান্তই ছিল বেটি, খুব বেশি জ্বালায়নি আপনাদেরকে? কেউ কিছু বলার আগে কি যেন বলে উঠল বেটি, ঠিক বোঝা গেল না। পরপর কয়েক কাপ চা খেল মিসেস স্প্রট। লন্ডনে গিয়ে কি কিনেছে, কি দেখেছে আর কি শুনেছে তার ফিরিস্তি দিতে শুরু করল। টেরেসে বসে গল্প করছেন তারা। সনসুশির উপর ঝকঝক করছে সূর্য। আকাশ দেখলে বোঝার উপায় নেই কয়েক ঘন্টা আগে মুষলধারে বৃষ্টি হয়েছে। এখানে সেখানে ছোটাছুটি করছে বেটি। এটা সেটার আড়াল থেকে আবিষ্কার করছে বিভিন্ন জিনিস। একবার একটা লরেন্স পাতা বের করল একটা ঝোপের ভেতর থেকে। ওটা দিয়ে পরমানন্দে ছুটে এলো ওর মার দিকে।
আরেকবার খুঁজে পেল নুড়ি পাথরের ছোট একটা স্তূপ। একটা একটা করে নুড়ি পাথর নিয়ে আসে রাখতে শুরু করলো যারা গল্প করছে তাদের কোলে। ওর এই আজব খেলার মানে বুঝতে পারল না কেউ। সনসুশির কোনো এক বিকেল বোধ হয় আজকের মতো এত স্বাভাবিক ছিল না। বিভিন্ন বিষয়ে গল্প চলছে, বিশ্বযুদ্ধে শেষ পর্যন্ত কি হবে এবং সেটা কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে চলছে অনুমান পাল্টা অনুমান। ফ্রান্স কি নতুনভাবে উজ্জীবিত হতে পারবে? রাশিয়া কি করবে? চেষ্টা করলে ইংল্যান্ড কি দখল করতে পারবে হিটলার? এটা কি সত্যি যে, এটা কি গুজব যে? হঠাৎ হাতঘড়ি দেখল মিসেস স্প্রট। কিছুটা চমকে উঠে বলল, 7টা বেজে গেছে। দেখুন কি কাণ্ড! গল্প করতে করতে ভুলে গেছে বেটির কথা, অথচ আরও 1 ঘন্টা আগে ঘুম পাড়ানোর কথা ওকে। বেটি, বেটি! বেশ কিছুক্ষণ আগে টেরেসে এসেছিল বেটি। তারপর কোন দিকে গেছে তা খেয়াল করেনি কেউ। সাড়া দিচ্ছে না মেয়েটা, ওর কোনো শব্দ নেই চারপাশে। বেটি! গলা আরও চড়ল মিসেস স্প্রটের। দুশ্চিন্তার ছাপ পড়েছে ওর চেহারায়। কোথায় গিয়েছে যে মেয়েটা? হেসে উঠলেন মিসেস ওরুরুক। নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলায় ফাঁকড়ানো বদলা বাচ্চা আপনার মেয়ের। বাচ্চারা যখন কোনো আওয়াজ করে না তখন বুঝতে হবে। বেটি! আরও চিৎকার করে উঠল মিসেস স্প্রট। এখানে এসো। জবাব নেই বেটির পক্ষ থেকে। অধৈর্য ভঙ্গিতে উঠে দাঁড়ালো মিসেস স্প্রট। গিয়ে দেখি কোথায় লুকিয়েছে মেয়েটা। হ্যাঁ, নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়ে আছে আপনার মেয়ে, বললেন মিস মিন্টন। নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গেল টাপেন্সের। ওর মার সঙ্গে দুষ্টুমি করার সময় প্রায় রান্নাঘরে লুকিয়ে থাকত সে। বলল, রান্নাঘরে থাকতে পারে। রান্নাঘর সহ আরও অনেক জায়গায় খোঁজ হলো বেটিকে, কিন্তু কোথাও নেই সে। না বাড়ির ভিতরে, না বাইরে। চেয়ার ছেড়ে উঠে পড়েছেন সবাই, সারা বাগানে হাঁটছেন আর নাম ধরে ডাকছেন বেটিকে। পাগলপাড়া হয়ে আবার সনসুশির ভেতরে গিয়ে ঢুকল মিসেস স্প্রট। প্রত্যেকটা রুমে খুঁজছেন নিজের মেয়েকে, কিন্তু বেটি লাপাত্তা। এবার আস্তে আস্তে বিরক্তি আর রাগ ভর করেছে মিসেস স্প্রটের চেহারায়। বাগানে ফিরে এসেছে সে। বলল, অনেক দুষ্ট হয়ে গেছে মেয়েটা, ভীষণ দুষ্ট। কি মনে হয় আপনাদের? রাস্তার দিকে গেছে সে। টাপেন্সকে নিয়ে পাহাড়ি রাস্তার দিকে এগিয়ে গেল সে। রাস্তা দিয়ে হাঁটছে, এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু বেটি তো পরের কথা। ওর সমান বয়সে কোনো মেয়ে নেই কোথাও। সনসুশির উল্টো দিকে একটা বাড়ি আছে, নাম সেন্ট লুসিয়ান্স। সেটার দরজায় একটা ছেলে ওর সাইকেলে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছে ওই বাড়ির চাকরানির সঙ্গে। রাস্তা পার হলো টাপেন্স, এগিয়ে যাচ্ছে ওই যুগলের দিকে। কাছে গিয়ে জানতে চাইল ছোট্ট কোনো মেয়েকে দেখেছেন কিনা। মাথা নাড়ল ছেলেটা। চাকরানি বলল, ছোট মেয়ে, সবুজ চেকের সুতি কাপড় পরেছিল। হ্যাঁ হ্যাঁ। মিসেস স্পটের চোখে মুখে তীব্র আবেগ টাপেন্সের পিছু পিছু এসেছে। ঠিক 1/2 ঘন্টা আগে দেখেছি মেয়েটাকে, বলল চাকরানি। এক রাস্তা ধরে একটা মহিলার সঙ্গে যাচ্ছে। হা হয়ে গেল মিসেস স্প্রট। মহিলা? কেমন মহিলা? চাকরানি মেয়েটাকে দেখে মনে হচ্ছে অস্বস্তিতে ভুগছে সে। বলল, আজব কিসিমের এক মহিলা, দেখলে মনে হয় ভিনদেশি। পরনে অদ্ভুত পোশাক, শাল পরেছিল, মাথায় হ্যাট নেই, চেহারাটা সম্পূর্ণ অন্যরকম। ওরকম অদ্ভুত কোনো চেহারা আগে কখনো দেখেছে বলে মনে হয় না। আমি যা বোঝাতে চাইছি তা বুঝতে পেরেছেন কিনা জানি না। আজকের আগে আরও 2-1 বার দেখেছি ওকে, দেখলেই মনে হয় যেন অভাব অনটনে ভুগছে। আমি যা বোঝাতে চাইছি তা বুঝতে পেরেছেন কিনা জানি না। টাপেন্সের আর বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে। সেই রহস্যময়ী ঝোপের আড়ালে থেকে ওই মহিলাকে উকি দিতে দেখেছে সে। তখনই মনে হচ্ছিল খারাপ কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ভিনদেশি ওই মহিলার সঙ্গে বেটির সম্পর্ক কি, আর ওই মহিলাই বা কেন সঙ্গে করে নিয়ে যাবে মেয়েটাকে? কিন্তু মিসেস স্পট বুঝে গেছে কি ঘটেছে। মাথাটা বোধহয় চক্কর দিয়ে উঠল ওর। তাল সামলানোর জন্য ভর দিল টাপেন্সের গায়ে। চিৎকার করে বলে উঠল, ও বেটি, কিডন্যাপ করা হয়েছে আমার মেয়েকে। ওই মহিলা দেখতে কেমন, জিপসিদের মতো। মাথা নাড়ল টাপেন্স। না, শ্বেতাঙ্গিনী, চেহারা চৌড়া, চোখের নিচে হাড় যেন ঠেলে বেরিয়ে আছে, 2 চোখের মণি নীল। ওর দিকে বিহব্বল দৃষ্টিতে তাকালো মিসেস স্পট।
আপনি এসব জানলেন কিভাবে? আজ বিকেলে ওই মহিলাকে দেখেছি আমি, বাগানের একটা ঝোপের আড়াল থেকে উকি দিচ্ছিল। আজকের আগে আরও দুদিন দেখেছি। একদিন দেখেছি ওর সঙ্গে কথা বলছেন মিস্টার কার্ল ভন ডেনিম। কোনো সন্দেহ নেই, আমি যাকে দেখেছি, মিস্টার ডেনিম যার সঙ্গে কথা বলেছেন, আর বেটিকে যে নিয়ে গেছে, তিনজনই একই মহিলা। চাকরানি মেয়েটা বলল, মহিলার চুল সাদা। মিসেস স্প্রটের বিহব্বলতা আরও বেড়েছে। ঈশ্বর, এখন কি করব আমি? ওকে জড়িয়ে ধরল টাপেন্স। বাড়ির ভিতরে চলুন, একটু ব্র্যান্ডি খান, দেখবেন ভালো লাগবে। পুলিশকে ফোন করবো আমরা, সব ঠিক হয়ে যাবে, পাওয়া যাবে আপনার মেয়েকে। কিন্তু মিসেস স্প্রটকে দেখে মনে হচ্ছে না টাপেন্সের কোনো কথা ওর কানে ঢুকেছে। বিড়বিড় করে বলছে, আমার মাথায় কথা ঢুকছে না, বেটি কিভাবে একজন অচেনা মহিলার সঙ্গে চলে গেল? ওর বয়স কম, বলল টাপেন্স। প্রথম দেখায় যাকে পছন্দ হয় তার কাছেই যায় সে। আমার ক্ষেত্রেও তাই করেছে। শয়তান জার্মান মহিলা, চিৎকার করে বলে উঠল মিসেস স্প্রট। আমার বেটিকে মেরে ফেলবে সে। বাজে কথা বলবেন না। টাপেন্সের কণ্ঠে তেজ। বলেছি তো সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ওই মহিলার আসলে মাথায় সমস্যা আছে। কিন্তু টাপেন্স জানে, সে যা বলছে তা নিজে বিশ্বাস করে না। ওই মহিলা আর যাই হোক মানসিক রোগী না, কার্ল। কার্ল কি কিছু জানে এই অপহরণের ব্যাপারে? সে কি কোনোভাবে এই অপকর্মের সঙ্গে জড়িত? কিন্তু কয়েক মিনিট পরেই টাপেন্সের মনে হতে লাগলো এই ঘটনায় কার্ল আসলে অন্যদের মতো একজন দর্শক মাত্র। অন্যদের মতোই আশ্চর্য হয়ে গেছে সে। যা ঘটেছে তা বিশ্বাস করতে পারছে না অন্যদের মতোই। হয়তো বিহ্বলতার ছাপ ওর চেহারাতেও। প্রাথমিক ধাপকাটা কেটে গেছে। কি করা যায় তা নিয়ে আলোচনা শুরু হলো। মেজর ব্লেচলি বললেন, মিসেস স্পট, আপনি বসুন, একটু ব্র্যান্ডি খান, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আমি এখনই পুলিশ স্টেশনে যাচ্ছি। দাঁড়ান, বিড়বিড় করে বলে উঠল মিসেস স্প্রট। একটু দাঁড়ান। ওর দিকে তাকালো বাকিরা। চিরকুটটা তখনই দেখেছিলাম আমার ঘরে। কথাগুলো বিড়বিড় করে যেন নিজেকে বলছে মিসেস স্প্রট। তখন পাত্তা দিইনি, ভেবেছিলাম কেউ দুষ্টুমি করেছে আমার সঙ্গে। দৌড় দিল, এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। সিঁড়িতে শোনা যাচ্ছে ওর পায়ের আওয়াজ, হুড়মুড় করে উঠছে। শোনা গেল প্যাসেজ ধরে ছুট লাগিয়েছে, সম্ভবত নিজের ঘরে যাচ্ছে। মিনিট দু এক পর আবার শোনা গেল ওর পদশব্দ, ছুটে আসছে। ততক্ষণ হলে জড়ো হয়েছে সবাই। টেলিফোনের রিসিভার তুলেছে মেজর ব্লেচলি। পুলিশ স্টেশনে ফোন করবেন, কিন্তু এক ছুটে হাজির হয়ে তার হাত থেকে রিসিভার কেড়ে নিল মিসেস স্পট। হাঁপাতে হাঁপাতে বললেন, না না, খবরদার, ফোন করা যাবে না পুলিশকে। ওকে ঘিরে ধরল বাকিরা, সান্ত্বনার বাণী শোনাচ্ছে কেউ কেউ। নিজেকে সামলাতে কিছুটা সময় লাগলো মিসেস স্পটের। এলিয়ে পড়েছেন চেয়ারে, পিঠ খাড়া করল। ওর পাশে হাঁটু গেড়ে বসে ওকে জড়িয়ে ধরলেন মিসেস কেইলি। দলা পাকানো একটা কাগজ যন্ত্রচালিতের মতো সামনের দিকে বাড়িয়ে ধরল মিসেস স্পট। এতক্ষণ চেপে ধরেছিল নিজের ডান হাতের মুঠোর ভেতর। আমার ঘরের মেঝেতে পেয়েছি এটা, বলল সে। এটা দিয়ে পাথরের একটা টুকরো মোড়ানো হয়েছে, তারপর টুকরোটা ছুঁড়ে মারা হয়েছে আমার ঘরের জানালা দিয়ে। দেখুন কি লেখা আছে, একবার দেখুন। দলা পাকানো কাগজটা হাতে নিল টমি, ভাঁজ খুলল। ওটা আসলে একটা নোট। হাতের লেখা কেমন যেন অদ্ভুত, কাঁপা কাঁপা। বড় হাতের অক্ষরে বড় বড় করে লেখা হয়েছে, আপনার মেয়েকে নিরাপদ জায়গায় নিয়ে গেছি আমরা। কি করতে হবে তা যথাসময়ে জানানো হবে আপনাকে। যদি পুলিশের কাছে যান, শেষ করে দেয়া হবে আপনার মেয়েকে। কাউকে কিচ্ছু বলবেন না। পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করুন। যদি না করেন তাহলে। আর কিছু লেখা নেই, তবে একটা মরার খুলি আর আড়াআড়ি হাড়ের ছবি আঁকা আছে। যে লিখেছে এই নোট, স্বাক্ষর হিসেবে জলদস্যুদের প্রতীকটা ব্যবহার করেছে সে। মৃদু কাতরানি বেরিয়ে আসছে মিসেস স্প্রটের গলা দিয়ে। বেটি, বেটি। ওকে যারা ঘিরে আছেন তারা বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করেছেন। নিজ খুনি বদমাইশের দল, বললেন মিসেস ওরুরুক। জানোয়ার, বলল শিলা পেরেন্না।
অদ্ভুত, বললেন মিস্টার কেলি। অবাস্তব। চিরকুটের একটা কথাও বিশ্বাস করি না। কোনো সন্দেহ নেই আমাদের সঙ্গে কেউ মজা করছে। ইস, বেচারা বেটি, বললেন মিস মিন্টন। কিছুই বুঝতে পারছি না আমি, বলল কার্ল ভন ডেইনিম। অবিশ্বাস্য। বাজে কথা, উঁচু গলায় বললেন মেজর ব্লেচলি। এসব আসলে ভয় দেখানো ছাড়া আর কিছু না। দেরি না করে পুলিশকে সব জানানো উচিত আমাদের। ওরা যদি জলদি কাজ শুরু করবে আমাদের জন্য ততই লাভ হবে। টেলিফোনের রিসিভারের দিকে আবার হাত বাড়ালেন তিনি, কিন্তু সঙ্গে সঙ্গে গগন বিদারী চিৎকার বেরিয়ে এলো মিসেস স্পটের গলা দিয়ে। থমকে গেলেন মেজর। কয়েক মুহূর্ত পরেই চেঁচিয়ে উঠলেন ব্লেচলিও। কিন্তু মাই ডিয়ার ম্যাডাম, কাজটা করতে হবে। পুলিশ ছাড়া আর কেউ পারবে না ওই বদমাশগুলোকে ধরতে। ওরা আমার মেয়েকে মেরে ফেলবে। বাজে কথা, খুন করার সাহস হবে না ওদের। আমি সেই ঝুঁকি নিতে পারবো না। আমি বেটির মা। জানি, কিন্তু আমি একজন সৈনিক। কোনো পরিস্থিতিতে কি করতে হয় তা ভালো মতো জানা আছে আমার। এখন পুলিশের সাহায্যের সবচেয়ে বেশি দরকার আমাদের। না। সাহায্য বা সমর্থনের আশায় এদিক ওদিক তাকাচ্ছেন মেজর ব্লেচলি। মিডোস, আপনি কি আমার সঙ্গে একমত? আস্তে আস্তে মাথা ঝাঁকালো টমি। মিস্টার কেলি, আবার জিজ্ঞেস করলেন মেজর ব্লেচলি। মাথা ঝাঁকালেন মিস্টার কেলিও। মিসেস প্রটের দিকে তাকালেন ব্লেচলি। দেখলেন তো, মিস্টার মিডোস আর মিস্টার কেলিও চাইছেন সব জানানো হোক পুলিশকে। ঝট করে মাথা তুলল মিসেস স্পট। আপনারা সবাই পুরুষ। একজন মার আবেগ কিভাবে টের পাবেন আপনারা? এখানে যারা মেয়ে মানুষ আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, তারাও একই কথা বলেন কি না। টাপেন্সের সঙ্গে চোখাচোখি হলো টমির। আমি মিসেস স্পটের সঙ্গে একমত, বলল টাপেন্স। আমার ছেলেদের বেলায় যদি এরকম কিছু হয় আমি কোনো ঝুঁকি নেব না। স্বীকার করছি, এখন পুলিশ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না আমাদেরকে, কিন্তু মার মন তো মার মনেই, তাই না? মিসেস ওরোরক বললেন, কোনো মা বেঁচে থাকতে এত বড় ঝুঁকি নিতে পারবে না। আমার মনে হয়, বিড়বিড় করছেন মিসেস কেইলি। মানে আসলে, স্বামীর দিকে তাকিয়ে বাকি কথা না বলে থেমে গেলেন। আমরা যাই করি না কেন, মুখ খুললেন মিস মিন্টন, বেটি যদি কিছু হয়ে যায় তাহলে যিনি আগে পুলিশকে ফোন করবেন তিনি দায়ী থাকবেন। একটা কথা মনে পড়ে গেল টাপেন্সের। চট করে কর্নেলের দিকে তাকালো সে। আপনি এখনো পর্যন্ত কিছু বলেননি, মিস্টার ভন ডেনিম। খুব উজ্জ্বল দেখাচ্ছে কার্লের নীল চোখ। মনে হচ্ছে ওর চেহারা যেন একটা মুখোশ। এমন কোনো আবেগ চাপা দেওয়ার চেষ্টা করছে যা অন্যরা বুঝে ফেললে বদনাম হবে ওর। বলল, আমি বিদেশি। আপনাদের ইংরেজ পুলিশের ব্যাপারে কিছুই জানা নেই আমার। জানি না ওরা দক্ষ কি না, জানি না ওরা কত দ্রুত কাজ করতে পারে। হলে ঢুকলেন কেউ, তাকালেন সবাই। মিসেস প্যারেন্না হাঁপাচ্ছেন, লাল হয়ে গেছে তার দুই গাল। বোঝা যাচ্ছে বাইরে কোথাও গিয়েছিলেন। পাহাড়ি পথ ধরে ছুটতে ছুটতে এসেছেন বলে হাঁপিয়ে গেছেন। কি হয়েছে? জরুরি কণ্ঠে আদেশে সুরে জানতে চাইলেন, যেন বুঝিয়ে দিতে চাচ্ছেন তিনি এই বাড়ির মালকিন আর বাকিরা বর্ডার। কি হয়েছে বলা হলো তাকে। হাত বাড়িয়ে কিডন্যাপারদের নোটটা নিলেন তিনি, পড়লেন। তারপর সেটা ফিরিয়ে দিয়ে বললেন, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। এখানকার পুলিশ কোনো কাজের না। আমার মনে হয় যদি সব বলা হয় ওদেরকে, তাহলে কাজ করতে গিয়ে সাংঘাতিক কোনো ভুল করবে ওরা, আর সেটার খেসারত দিতে হবে আমাদের সবাইকে। সেই ঝুঁকি নিতে পারি না আমরা। আমি বরং বলবো, আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত আমাদের। নিজেদের উদ্যোগে খুঁজে বের করতে হবে বেটিকে। অনিশ্চিত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালেন মেজর ব্লেচলি। খুব ভালো, পুলিশকে কিছু বলবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন। খুব ভালো। টমি বলল, কিডন্যাপাররা বেশি দূর যেতে পারেনি। সেন্ট লুসিয়ানদের মেয়েটার কথা যদি ঠিক হয়ে থাকে, বলল টাপেন্স, তাহলে বড় জোর আধ ঘন্টা আগে দেখেছে সে ওই ভিনদেশি মহিলাকে। ঠিকই বলেছেন মিস্টার মিডোস, বেশি দূর যেতে পারেনি কিডন্যাপাররা। হেই ডক, হঠাৎ করে বলে উঠলেন ব্লেচলি,
এখন পুলিশ ছাড়া আমাদের সাহায্য করার মতো একজনই আছে, হেইডক। স্বেচ্ছাসেবকদের একটা দল আছে, ওর একটা গাড়িও আছে। কিডন্যাপার মহিলাটা দেখতে অদ্ভুত, তাই না মিসেস ব্ল্যানকেনসপ? ভিনদেশি সে। তাহলে কোথাও না কোথাও এমন কোনো ট্রেল রাখবে যা ধরে অনুসরণ করা যাবে ওকে। আসুন, সময় নষ্ট করার মতো এক মুহূর্ত নেই আমাদের হাতে। আসুন মিডোস। লাফিয়ে উঠে দাঁড়ালো মিসেস স্প্রট। আমিও যাব। না মাই ডিয়ার লেডি, ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। আমি যাবই। এমন কিছু একটা আছে মিসেস স্প্রটের কণ্ঠে যে হার দ্বিমত করতে পারলেন না মেজর ব্লেচলি। ঠিক আছে, আসুন। তারপর কেউ যাতে শুনতে না পায় এমনভাবে বিড়বিড় করে বললেন, মেয়েরা কখনো কখনো ছেলেদের চেয়েও ভয়ঙ্কর। নৌবাহিনী প্রাক্তন কমান্ডার হেইডক সব শোনার পর কর্মচঞ্চল হয়ে উঠেছেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। তার পাশে বসে আছে টমি। মিসেস স্প্রটকে নিয়ে পেছনের সিটে বসেছেন টাপেন্স। ওর পাশে আছেন মেজর ব্লেচলি। একজন অন্ধ যেভাবে তার লাঠির উপর নির্ভর করে, টাপেন্সের উপর এখন সেভাবেই নির্ভর করছে মিসেস স্প্রট। কারণ কার্ল ভন ডেইনিম ছাড়া শুধু টাপেন্সই দেখেছে ওই রহস্যময় কিডন্যাপারটাকে। কমান্ডারের সাংগঠনিক ক্ষমতা যেমন ভালো, কাজেও তেমন চটপটে। খবর শোনার কিছুক্ষণের মধ্যেই গাড়ির অয়েল ট্যাঙ্কার ভর্তি করে পেট্রোল নিয়েছেন তিনি। পুরো জেলার একটা ম্যাপ আর লিয়া হ্যাম্পটনের একটা স্কেল ম্যাপ নিয়েছেন ব্লেচলিকে। রওনা দেওয়ার আগে আবার নিজের ঘরে গিয়েছিলেন মিসেস স্প্রট, সম্ভবত কোট আনার জন্য। কিন্তু গাড়ি ছাড়ার পর পাশে বসে টাপেন্সের দিকে দৃষ্টি আকর্ষণ করল সে। হ্যান্ডব্যাগ খুলে দেখালো আসলে কি আনতে গিয়েছিল। ছোট্ট একটা পিস্তল। জিজ্ঞাসা দৃষ্টিতে মিসেস স্প্রটের দিকে তাকালো টাপেন্স। আমার না, খুব নিচু গলায় বলল মিসেস স্প্রট। ইশারা দেখিয়ে দিল মেজর ব্লেচলিকে। তার ঘর থেকে নিয়ে এসেছি। একবার এটার কথা বলেছিলেন তিনি, মনে ছিল আমার। সন্দেহের দৃষ্টিতে মিসেস স্প্রটকে দেখল টাপেন্স। আপনি নিশ্চয় মনে করেন না যে কাজে লাগতে পারে জিনিসটা, বলে সামনের দিকে তাকালো মিসেস স্প্রট। কঠোর হয়ে গেছে ওর চেহারা। সামনের দিকে তাকালো টাপেন্সও। ভাবছে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে কি ভুল করেছেন মিসেস প্যারেন না। তা না হলে মিসেস স্প্রটের মতো আপাত দৃষ্টিতে সহজ সরল একটা মেয়ে জিজ্ঞাসা হয়ে উঠবে কেন হঠাৎ। কোনো সন্দেহ নেই মেজর ব্লেচলিকে না বলে তার ঘর থেকে পিস্তলটা নিয়ে এসেছে সে। অন্য কথায় চুরি করেছে। যদি রহস্যময় এই কিডন্যাপের নাকাল পাওয়া যায়, তাহলে ঘাড় ঘুরিয়ে মিসেস স্প্রটকে একবার দেখে নিল টাপেন্স। সন্দেহ নেই পিস্তলটা ব্যবহার করা হবে। টাপেন্সের মনে পড়ল মিসেস স্প্রট আগে একবার বলেছিল আগ্নেয়াস্ত্র ভয় পায় সে, গলে খেয়ে মরতে ভয় পায় আরও বেশি। মাতৃত্ব কি অদ্ভুত। এই মেয়ে এখন চুরি করে এনেছে একটা পিস্তল। কেউ যদি বেটির ক্ষতি করে তাহলে নিঃসন্দেহে ওর মানুষটাকে গুলি করবে সে। দ্রুত গাড়িটা চালাচ্ছেন কমান্ডার হেইডক। আগে রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা বলেছেন তিনি। মিনিট 20 আগে লিয়া হ্যাম্পটন ছেড়ে চলে গেছে একটা ট্রেন। হয়তো ওটাতে পালিয়ে গেছে কিডন্যাপাররা। স্টেশনে নেমেই আলাদা হয়ে গেলেন তারা। কমান্ডার গেলেন টিকিট কালেক্টরের কাছে। টমি গেল বুকিং অফিসে। মেজর ব্লেচলি কথা বলছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কুলিদের সঙ্গে। মিসেস স্প্রটকে সঙ্গে নিয়ে টাপেন্স গেল লেডিস রুমে। টাপেন্সের ধারণা রহস্যময়ী ভিনদেশি এসেছিল এখানে। ট্রেনে চড়ার আগে বেশভূষা বদল করেছেন। কিন্তু ওই রহস্যময়ী অথবা ওর সঙ্গে থাকা ছোট্ট কোনো মেয়ের ব্যাপারে কোনো তথ্যই দিতে পারল না কেউই। কমান্ডার হেইডক বললেন, আমার মনে হয় কিডন্যাপারদের সঙ্গে গাড়ি ছিল এবং গাড়িটা দাঁড়িয়েছিল সনসুশি থেকে বেশ কিছুটা দূরে। তাই বোর্ডিং হাউসের কেউ তো নয়ই। সেন্ট লুসিয়ানদের মেয়েটাও সেটা খেয়াল করতে পারেনি। আমার ধারণা বেটিকে নিয়ে সোজা গাড়িতে উঠেছে ওই মহিলা, তারপর পালিয়ে গেছে। কিন্তু আমার এখনও মনে হচ্ছে পুলিশের সাহায্য খুব দরকার আমাদের, বললেন মেজর ব্লেচলি। কারণ কিডন্যাপাররা যদি পালিয়ে গিয়ে থাকে, সারা দেশে খবর ছড়িয়ে দেওয়াটা জরুরি এবং সেটা পুলিশ ছাড়া আর কেউ করতে পারবে না। দরকার হলে রুট ব্লক বা সার্চের ব্যবস্থাও করতে পারবে ওরা। মাথা নাড়লেন মিসেস স্প্রট। ও দুই ঠোঁট চেপে বসে আছে একটা আরেকটার সঙ্গে। টাপেন্স বলল, আমরা যদি নিজেদেরকে কিডন্যাপারদের জায়গায় কল্পনা করে নিই, ব্যাপারটা ভাবি, তাহলে কেমন হয়? যেমন? উৎসাহ দেওয়ার সুরে বলল টমি। যেমন গাড়িটা নিয়ে কোথায় অপেক্ষা করবে ওরা, কোথায় অপেক্ষা করা উচিত। আমি থাকলে এমন কোথায় গাড়ি রাখতাম যেখান থেকে সনসুশি বেশি দূরে না,
আবার যেখানে গাড়ি রাখলে সহজে লক্ষ্য করবে না কেউ। এবার একটু ভাবুন, বেটিকে নিয়ে ওই ভিনদেশি মহিলা পাহাড়ি রাস্তা ধরে হেঁটে গেছে। পথটার নিচে আছে এসপ্ল্যানেড। গাড়িটা হয়তো ওখানে রেখেছিল কিডন্যাপাররা, কারণ কেউ খেয়াল না করলে ওই জায়গায় লম্বা সময় ধরে গাড়ি পার্ক করা সম্ভব। আরেকটা জায়গা আছে পার্কিংয়ের জন্য, জেমস স্কয়ার। সন্সদোষী থেকে বেশি দূরে না ওটাও। এসপ্ল্যানেড থেকে যে ছোট রাস্তা বেরিয়ে গেছে, চাইলে সেখানেও গাড়ি রাখা যেতে পারে। এমন সময় বেটে এক লোক এগিয়ে এলো ওদের দিকে। লোকটা এগিয়ে আসার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, নাকি আটকে রাখার জন্য স্প্রিং সহ বিশেষ ধরনের চশমা পরেছে সে। কাছে এসে কিছুটা তোতলাতে তোতলাতে বলল, মাফ করবেন, আসলে কুলিদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন আপনাদের কিছু কথা শুনতে পারি আমি। আঙ্গুলের ইশারায় দেখালো মেজর ব্লেচলিকে। আসলে কথাগুলো শোনার কোনো ইচ্ছা ছিল না আমার। একটা পার্সেল নেওয়ার জন্য এসেছিলাম। ইদানিং ডেলিভারি দিতে এত সময় লাগে ওদের। লাফ দিয়ে আগে বাড়ালো মিসেস স্পট, খামচে ধরল আগন্তুকের একটা হাত। ওকে দেখেছেন আপনি? আমার ছোট মেয়েটাকে দেখেছেন? আসলে ইতস্তত করছে বেটে লোকটা। সব বলুন, চিৎকার করে বলে উঠল মিসেস স্পট। ওর আঙ্গুলগুলো চেপে ধরেছে আগন্তুকের হাতে। ব্যথায় নাক মুখ কুঁচকে উঠল লোকটার। আগন্তুককে টাপিন্স বলল, সত্যি যদি কিছু দেখে থাকেন আপনি, যত জলদি সম্ভব বলুন আমাদেরকে। আপনার প্রতি যার পর্যায়ে কৃতজ্ঞ থাকবো আমরা। আমার নাম রবিন্স, বলছে বেঁটে লোকটা। ওর তোতলামি কমেছে। এডওয়ার্ড রবিন্স। জি মিস্টার রবিন্স, কি দেখেছেন আপনি? আর্নস্ক্লিফ রোডে একটা বাড়ি আছে, নাম হোয়াইট ওয়েস। ওখানে থাকি আমি। যাই হোক, আপনারা যে মেয়ের খোঁজ করছেন সম্ভবত তাকে দেখেছি আমি। ওর সঙ্গে ভিনদেশে এক মহিলা ছিল। সত্যি বলতে কি, মেয়েটাকে ভালোমতো খেয়াল করিনি তখন, বরং ওই মহিলাকেই লক্ষ্য করেছি। প্রথমে মনে হয়েছিল মহিলা কোনো নার্স অথবা কোনো বাড়ির চাকরানি। ছোট্ট একটা মেয়েকে সঙ্গে নিয়ে রাস্তায় এদিক ওদিক আরেক দিকে হাঁটাহাঁটি করছিল। কেমন ক্লান্ত মনে হচ্ছিল মেয়েটাকে। মহিলার সঙ্গে হাঁটতে গিয়ে পিছিয়ে পিছিয়ে পড়ছিল বারবার। তখন 7:30টার মতো বাজে। ওই এলাকার বেশিরভাগ বাচ্চা ওই সময় নাগাদ ঘুমোতে যায়, তাই ছোট্ট মেয়েটাকে মহিলার সঙ্গে দেখে সন্দেহ হয় আমার। ভালো মতো তাকাই। মহিলা বোধহয় বুঝতে পারে ওকে দেখছি আমি, তাই কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তাড়াহুড়ো করে রাস্তা পার হয় সে। মেয়েটা তখনও ওর সঙ্গে ছিল। আশ্চর্য লাগে আমার কাছে, কারণ যে দিক গেছে মহিলা সেখানে কোনো বাড়ি ঘর নেই। তবে মাইল 5 দূরে একটা বাড়ি আছে, নাম হোয়াইট হ্যাভেন। হাইকাররা মাঝে মধ্যে যায় ওখানে। রবিন্সের কথা শেষ হওয়া মাত্র গাড়িতে ঢুকে পড়ে ইঞ্জিন চালু করে ফেলেছেন কমান্ডার হেইডক। জানালা দিয়ে মাথা বের করে বললেন, আর্নস্ক্লিফ রোড, তাই তো বললেন? জায়গাটা শহরের আরেক প্রান্তে, না? হ্যাঁ, এসপ্ল্যানেড ধরে এগিয়ে গিয়ে শহরের পুরনো অংশটা ছাড়লেই। আর কিছু শোনার দরকার মনে করলেন না কেউই। বলতে গেলে লাফিয়ে চড়লেন গাড়িতে। মিস্টার রবিন্সের উপর আর কোনো আগ্রহ নেই কারো। শুধু টাপিন্স বলল, ধন্যবাদ মিস্টার রবিন্স। গাড়ি ছেড়ে দিলেন হেইডক। চলন্ত গাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মিস্টার রবিন্স। হা হয়ে আছে মুখটা। গল্পকর্ণে এতক্ষণ আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে এই গল্পটি শোনার সুযোগ তারা পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।